রিকন্ডিশনার গাড়ি আমদানিতে ভাটা 6 মাসে কমেছে প্রায় 24%। ডলারের দাম বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতাই কারণ, ব্যবসা বান্ধব নীতি গ্রহণের পরামর্শ। অব্যবস্থাপনায় ধুঁকছে রাজধানীর ওয়াটার বাস সার্ভিস। জরাজীর্ণ অবস্থায় লাখ লাখ টাকার নৌযান, চাহিদা থাকলেও মিলছে না সেবা, অভিযোগ যাত্রীদের। সুনামগঞ্জে এখনও শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। আগাম ঢল ও বন্যায় ফসলের ক্ষতির সংখ্যা কৃষকদের, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ময়মনসিংহে সৌর বিদ্যুৎ কেন্দ্র এখন গলার কাঁটা। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কয়েক হাজার কৃষকের ফসলি জমি, সমাধানের আশ্বাস প্রশাসনের। এবং শপথ গ্রহণের দিনেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। শুল্ক আরোপের পাশাপাশি বাতিল করতে পারেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শুরুতেই জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপনের খবর। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি সেখানে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ তার যে সমাধিস্থল, এই সমাধিস্থলে দোয়া মোনাজাত এবং ফাতিহা পাঠ হবে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বলে রাখি যে এরই মধ্যে এইখানে এসে পৌঁছেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এছাড়া স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অর্থাৎ সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন অপেক্ষা এখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। তারপর তিনি এখানে ফুল দিবেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি মহাসচিব পৌঁছেছেন। মহাসচিব এখনই এইখানে ফুল দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে শ্রদ্ধা এবং দোয়া মোনাজাত করবেন। বলে রেখে 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু প্রতিষ্ঠিত হন জিয়াউর রহমান। তিনি 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল কিন্তু 3 বার রাষ্ট্র ক্ষমতায় আসতে পেরেছিল। আজ সেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দল থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে বলে রাখি যে এই সমাধিস্থলে ফাতিহা পাঠ, দোয়া মোনাজাত ছাড়াও দেশের প্রতিটি যে বিএনপির কার্যালয় বা অফিস রয়েছে, আঞ্চলিক অফিস, সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া আলোচনা সভা থেকে শুরু করে মিলাদ মাহফিল দিনব্যাপী অর্থাৎ কয়েকদিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে। তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এসে উপস্থিত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এবং তারা এখন এখানে মোনাজাত করছেন এবং এই মোনাজাত শেষে তারা তার সমাধিতে ফুল দেবেন। ফুল দেওয়ার পর এখানে গণমাধ্যমের সঙ্গেও কথা বলার কথা রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং বলে রাখি যে দিনব্যাপী যে কর্মসূচি, এই বিভিন্ন কর্মসূচিতেও কিন্তু মহাসচিব আজকে অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পরিষদের সদস্যরা, এছাড়া সিনিয়র নেতৃবৃন্দ এখানে কিন্তু অনেকে এসেছেন। স্থায়ী কমিটির সদস্য মঈন খানকে আমরা দেখতে পাচ্ছি আমানুল্লাহ আমান এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া বিভিন্ন ইউনিট এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, প্ল্যাকার্ড এবং বিভিন্নভাবে সুসজ্জিত হয়ে আজকের যে জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকীতে তাদের প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে মোনাজাত, দোয়া মোনাজাতে অংশ নিতে এসেছেন শত শত নেতাকর্মী। বলে রাখি এই যে চন্দ্রিমা উদ্যান, এখানে এখন 3 ধরনের ঠাঁই নেই। এখানে অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে, অসংখ্য নেতাকর্মীর উপস্থিতি রয়েছে। নিশ্চয় আপনারা
টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে এখন মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে এবং এই মোনাজাত পরবর্তী ফুল দেয়া হবে। ফুল দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিএনপির নেতৃবৃন্দ। তো এইখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই ফুল দেয়া কর্মসূচি শেষ হলে এখান থেকে আরও বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে, আলোচনা সভা রয়েছে দুপুরবেলায় জিয়াউর রহমানের যে বর্ণাঢ্য কর্মজীবন, সেই কর্মজীবন নিয়েও কিন্তু আলোচনা করা হবে এবং দলের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ, এছাড়া বিভিন্ন কর্মসূচি, অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমার বলে রাখি যে এখন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। আমরা কিছুক্ষণ এর মধ্যেই তার যে বক্তব্য সেটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করব। এখানে প্রচণ্ড নেতাকর্মীদের উপস্থিতি এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন ধীরে ধীরে আসলে যে গণমাধ্যম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছিলেন দলের নেতাকর্মীরা। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার আবার চলে যাচ্ছি বাণিজ্য সংবাদে। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব রিকন্ডিশনড গাড়ি আমদানি নিয়ে। আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার সাবেক সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ ডন। জনাব হাবিবুল্লাহ ডন, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরব, তার আগে একটি প্রতিবেদন দেখে আসি। ডলারের দাম বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার জেরে কমছে রিকন্ডিশনড গাড়ি আমদানি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বছর ব্যবধানে কমেছে প্রায় 24%। উন্নয়নশীল অর্থনীতির যাত্রাপথে গাড়ি আমদানি কমে যাওয়া ইতিবাচক বার্তা নয় বলে মনে করেন এখাতের ব্যবসায়ীরা। তাই অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে রিকন্ডিশনড গাড়ি মধ্যবিত্তের নাগালে রাখতে ব্যবসা বান্ধব নীতি গ্রহণের পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরিফিনের প্রতিবেদন। রিকন্ডিশন গাড়ি একেবারে ঝাঁচকচকে নতুন গাড়ির অনুভূতি না দিলেও এই গাড়িগুলো চলে দীর্ঘদিন, যা একদিকে বিলাসিতা মেটায়, অন্যদিকে অনেকটাই আরাম দেয় পকেটকেও, গতি আনে দৈনন্দিন কর্মকাণ্ডে। যে কারণে বাংলাদেশের বাজারে আমদানি হওয়া গাড়ির 75%ই রিকন্ডিশন বা পুরনো গাড়ি। ব্যক্তিগত বা উদীয়মান ব্যবসার প্রয়োজন মেটানো যেসব গাড়ি বছর দুয়েক আগে মিলত 15 থেকে 30 লাখ টাকার মধ্যে, বর্তমানে তার দাম বেড়েছে 40 থেকে 50%, যার প্রভাবে চাপে পড়েছে ক্রেতা বিক্রেতা উভয়ই। 80 মার্কেটে গাড়ি দেখতেছি, মোটামুটি একটু প্রাইস বেশি বলতেছে, যেটা প্রায় আগের বছরের চেয়ে এবার একটু বেশি। 20 লাখ টাকার ভিতরে ওই ছোটোখাটো গাড়ির মধ্যে অ্যাকোয়াটা দেখতেছি। এছাড়া আগে আমি দেখছিলাম যেমন একজিও, ফিল্টার, এগুলো পাওয়া যেত। 5ই আগস্টের পর থেকে তো আরও একটা সমস্যা, আসলে মানুষ এখন স্থিরই হইতে পারতেছে না যে আমরা আসলে কী করবো। বাজেটের পরে, জুনের পরে হয়তো আমরা একটা চিন্তা করতে পারবো যে আসলে কি করা যায়। আমাদের এখন গাড়ি বেচা কেনার অবস্থা খুবই খারাপ। আগের যে বিক্রিটা ছিল তার চেয়ে আপনি বলেন কি আমরা 50% তো দূরের কথা, এখন আমরা এটা 30% বা 20%-এর মধ্যে চলে আসছে। বারভিডার তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে 9257টি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 24% কম। এই অবস্থায় এলসি মার্জিন ও শুল্ক কমানোর দাবি রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের শীর্ষ সংগঠন বারভিডার। গাড়ির ক্ষেত্রে কিন্তু শুল্ক কর এত বেশি, বিশেষ করে ডলারের মূল্য পতনের কারণে প্রায় 40-50% দাম বেড়ে গিয়েছে। অতএব মানুষ কিন্তু একটা গাড়ির নাম নিলেই 30 লাখ টাকা দাম। শুল্ক করকে যা আছে এই হারে না রেখে ফিক্সড করে দেওয়া হয়, যে একটা 1500 সিসির গাড়ি 10 লাখ টাকা ট্যাক্স, এখন কিন্তু দেখা যাচ্ছে 20-25 লাখ টাকা ট্যাক্স দিয়ে কেউ কিনতে পারছে না। কমার্শিয়াল গাড়িগুলো আছে সেগুলো বয়স বাড়িয়ে দেওয়া উচিত, 10 বছর করে দেওয়া উচিত, কেন কমার্শিয়াল গাড়ি জাপানের মতো দেশেই 30 বছর চলে। এই গাড়ির বাজার ক্ষতিগ্রস্ত হলে একদিকে যেমন গতি হারাবে নতুন নতুন উদ্যোগ, কমবে আয়ের সুযোগ, অন্যদিকে বাড়বে ব্যবসার খরচ। গাড়িকে তাই মধ্যবিত্তের নাগালে রাখতে শুল্ক কাঠামো পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। রিকন্ডিশন গাড়ির যে দাম সেটা যেন কর বৃদ্ধির মাধ্যমে ওইভাবে না বাড়ায়, যাতে করে দেশের ভিতরের যে বাজার এবং মানুষের ক্রয় ক্ষমতা সেটা বড় রকমের চাপের মধ্যে না। প্রয়োজনে নীতি পরিবর্তন করতে হবে, যাতে করে এই বাজারটা যেন ক্ষতিগ্রস্ত না এবং একই সঙ্গে অন্য বাজারে যেন প্রতিষ্ঠিত হয়। পুরনো এসব গাড়ি আমদানিতে শুল্ক বাবদ গেল অর্থ বছরের প্রথম 8 মাসে আয় হয়েছিল 2680 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জনাব হাবিবুল্লাহ ডন, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সেই সূত্র ধরে বলতে চাই যে রিকন্ডিশনড গাড়ি আমদানি কমছে কেন? আপনার এই প্রতিবেদনে তো আপনার দেখলেন যে অনেকেই এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আসলে এই মাঝখানে যে পলিটিক্যাল আনস্টেবিলিটি ছিল এবং এত বড় একটা পরিবর্তন হয়েছে, তো তার সাথে সাথে
দেখুন ডলার রেট কত ছিল, 86 ছিল এক সময়, এখন 122, 23, 24, 25 টাকা, প্রায় 30-35% এটা অ্যাপ্রিসিয়েট হয়েছে, টাকার অবমূল্যায়ন হয়েছে। যে গাড়ি ধরেন সর্বনিম্ন গাড়ি যেটা আগে বিক্রি করতাম একটা এক্সিও 16.5 লক্ষ 17 লক্ষ টাকা, ওই গাড়ির দাম হয়ে গেছে এখন 26 লক্ষ টাকা। তা আপনি বুঝতে পারছেন যে আমরা রিকন্ডিশন গাড়ি যারা ইম্পোর্ট করি আমাদের টার্গেটটা হলো মেইনলি মধ্যবিত্ত পরিবারের লোকজনকে টার্গেট করে গাড়িগুলি আমদানি করে বিক্রিও করে থাকি। সেইখানে আসলে তো এটা ক্রয় ক্ষমতার একটু বাইরে চলেই গেছে। আপনি দেখেন যে কীভাবে ডিক্লাইন করেছে, সবাই বলছে যে যেখানে আমাদের বিক্রি হতো, ধরেন গত বছর আমরা বিক্রি করেছি এক একটা শোরুম 30টা 40টা 50টা গাড়ি, বিক্রি প্রায় 70% ডিক্লাইন করে গেছে। সব কিছু মিলে অবস্থা এখন ভালো না, তবে হোপ ফর দ্য বেস্ট। যদি সরকার কিছু তার নীতিমালাগুলো ঠিক করে, পলিসি ব্যাপারগুলো ঠিক করে, তাহলে হয়তো এই রিকন্ডিশন গাড়ি যেটা আমরা প্রায় 40 বছর ধরে আমরা বাংলাদেশে এটা কিন্তু বাজারজাত করছি, এবং ক্রেতা সাধারণ কিন্তু এই জাপানিজ রিকন্ডিশন গাড়ির প্রতি প্রচুর আস্থার কয়েকটা কারণ। একটা হলো একটা গাড়ি কিনলে মিনিমাম দেখা যায় যে 5 বছর পুরাতন গাড়ি কিনলে মিনিমাম 20 বছর অনায়াসে চালাতে পারেন। পাশাপাশি খুব লেস ট্রাভেল দেয় রিকন্ডিশন গাড়ি জাপানিজ, কেন এগুলো কম্পিউটারাইজ না তেমন, যে কোনো ওয়ার্কশপে কাজ করা যায়, এবং যখন বিক্রিও করতে চায় একটা ক্রেতা কিন্তু ভালো রিসেলটা পায়। মানুষ কেনার সময় চিন্তা করে যে আমি ইনভেস্ট করব, ওইখানে রিসেল পাবো কিনা। তো জাপানিজ গাড়ি এবং রিকন্ডিশন গাড়িটা আস্থার একটা বড় ব্যাপার ক্রেতা সাধারণের কাছে। স্যার, আপনার সাথে আলোচনা করব, তার আগে আমরা একটি লাইভ নিয়ে আসছি এই মুহূর্তে। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। স্বাধীনতা অবশ্যই আপনার কী অবস্থায় যেত এটা আমরা ঠিক জানি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে তিনি প্রথম তিনি একটা বদ্ধ অর্থনীতিকে, ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তার যে অর্থনীতি ছিল তার থেকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। তার সময় অল্প সময়ের মধ্যে কৃষিতে বিপ্লব হয়েছিল। এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন, সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের এবং তারই উত্তরসূরি আরো শক্তিশালী করেছেন। এবং আজকে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। আমরা তার আরোগ্যের জন্য, আরোগ্য লাভের জন্য দোয়া করছি, এবং তারই যোগ্য উত্তরসূরি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সন্তান, তিনি আজকে এই হাসিনা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নতুন নেতৃত্ব দিচ্ছেন, এবং বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তিনি একটা অসাধারণ ভূমিকা রেখেছেন। আমরা আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক, এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সকলকে ধন্যবাদ। মাননীয় মহাসচিব, আপনারা প্রেস কনফারেন্স করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য প্রদান করছিলেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফিরছি আবারও এই সময়ের বাণিজ্যে। আমরা কথা বলছিলাম রিকন্ডিশনড গাড়ি আমদানি নিয়ে, এবং সেজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন জনাব হাবিবুল্লাহ ডন। আবারও আমরা আলোচনায় ফিরছি। যেটা বলছিলাম যে গাড়ি আমদানি কমলে আসলে এর প্রভাব বাংলাদেশের কোথায় কোথায় পড়বে, বা কোন কোন সেক্টরের মানুষের উপর পড়বে? দেখুন, গাড়ি আমদানি আমরা একটা বড় রাজস্ব দিই,
বিশাল রাজস্ব খাত। দ্বিতীয়ত আমাদের সাথে যুক্ত আছে প্রায় লক্ষাধিক মানুষ, শোরুম, ডিলার যারা আছেন, ইম্পোর্টার আছেন, তার সাথে সাথে এটাকে ঘিরে ওয়ার্কশপগুলো চলছে। তারপরে যারা গাড়িতে বিভিন্ন রকম পার্টস ইম্পোর্ট করে তারা আছে জড়িত। তারপরে গাড়ি ডেকোরেশন করে তারা জড়িত আছে, প্রায় লক্ষাধিক লোক জড়িত আছে। এখান থেকে বিশাল একটা কিন্তু রাজস্ব পায় সরকার, প্রায় 5,000 কোটি টাকা মতো রাজস্ব সরকার পায় প্রতি বছর বলতে গেলে। তারপরে কিন্তু রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন ফি পাচ্ছে। একটা গাড়ি কিন্তু রেজিস্ট্রেশনের পরে এটাকে যতক্ষণ ধ্বংস না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার কিন্তু এটার থেকে ট্যাক্স টোকেন, ফিটনেস বিভিন্ন রকম টাকা পাইয়ে থাকে। তা আমি মনে করি এই একটা বড় সেক্টর, সেখানে আমরা ঢুকছি। আপনার রিপোর্টে আপনি দেখেছেন যে বিক্রি একেবারেই খারাপ। তার পাশাপাশি আপনার যে ব্যাংকের ইন্টারেস্ট সেটা কিন্তু দেখুন কোথায় সিঙ্গেল ডিজিট ছিল, এখন 14.5 থেকে 15% ব্যাংকের ইন্টারেস্ট। ভেরি ডিফিকাল্ট একটা গাড়িতে প্রফিট করে ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে সারভাইভ করা এখনকার সময় খুবই ডিফিকাল্ট, বাট কিছু করার নেই, কারণ আমরা যারা এই ব্যবসাটা শিখেছি আমরা বন্ধ করে কোথায় যাব। সো আমরা আশা করি সরকার যদি কিছু নীতিমালাগুলো ঠিক করে, ইম্পোর্ট পলিসিতে যদি একটু সহায়তা দেন আমাদেরকে, এটা একটা। কেন আপনি দেখেছেন আমাদের সভাপতি জনাব আব্দুল হক সাহেব বলেছেন যে সেখানে যদি এখন যে আমদানি হচ্ছে 5 বছর পুরাতন গাড়ি, সেটাকে 8 বছর প্রাইভেট কার এবং কমার্শিয়াল গাড়িগুলো যদি 10 বছর করা হয় তাহলে কিন্তু গাড়িগুলো আসবে। আমি আবারও বলছি 10 বছর পুরাতন একটা রিকন্ডিশন জাপানিজ কার রেজিস্ট্রেশনের পরেও অনায়াসে 20টা বছর চলে। এটাই হলো জাপানিজ গাড়ির সবচেয়ে বড় সিক্রেসি এবং সবচেয়ে বড় মজা, জাপানিজ গাড়ি যারাই কিনেছে এবং চালাচ্ছে। সো আমরা আরেকটা কথা আপনাকে বলে রাখি যে গত ডিসেম্বরে আমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর অনেক বড় একটা সহায়তা করেছে। আমি মনে করি যারা ক্রেতা সাধারণদেরকে ইটস এ গুড রিলিফ ফর দি যারা ক্রেতা আছেন তাদের জন্য। তার কারণ হলো যে আগে গাড়ি কিনতে গেলে মাত্র 40 লক্ষ টাকা লোন পেতেন একজন মানুষের, এখন এটাকে 60 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা উন্নত করেছে। এবং আগে ব্যাংক 50% ব্যাংক ফিন্যান্স করতো, ক্রেতা 50% একটা গাড়িতে, এখন এটা বাড়ানো হয়েছে। তেলের গাড়িতে 60% ব্যাংক দিবে এবং ক্রেতা দিবে 40% রেশিও। এবং যদি কেউ হাইব্রিড কিংবা ইলেকট্রিক গাড়ি কিনে ব্যাংক প্রায় 70% কিন্তু এটাকে ফাইন্যান্স করবে আর ক্রেতা দেবে মাত্র 30%। তো আমি মনে করি ইটস এ বিগ রিলিফ। আমি মনে করি এরকম যদি একটা ব্যাপার হচ্ছে এই যে শুল্ক কমানোর দাবি কেন আপনারা করছেন, যে বলছেন যে একদিকে ব্যাংকে তারা বেশি ঋণ দিচ্ছে, তারপরে শুল্ক কমানোর দাবিটা কেন আসছে? একেবারে খুবই যুক্তিযুক্ত। তার কারণ হলো আমি একটু আগে আপনার বক্তব্যে বলেছি যে আমাদের টোটাল ইম্পোর্ট বেস সেক্টরটা, তা আপনি দেখেছেন কোথায় 86 টাকা, কোথায় 125 টাকা, প্রায় 35 to 40% কিন্তু এই ডলারের কারণে, টাকার অবমূল্যায়ন কারণে কিন্তু গাড়ির দাম বেড়ে গেছে। এখন যদি শুল্ক না কমায় তাহলে অবভিয়াসলি এটা তো ক্রেতা সাধারণের বাইরে চলে যাবে। একটু আগেও বলছিলাম যে যেই গাড়ি আমরা বিক্রি করতাম 16.5 লক্ষ টাকা, সর্বনিম্ন যেই গাড়ির রেটটা সেটা এখন 26 লক্ষ টাকা। যদি শুল্ক কমানো হয় তাহলে অবশ্যই আমি মনে করি গাড়ি আমদানি বাড়বে, আর পাশাপাশি সরকারের কিন্তু রাজস্ব কমবে না। আমরা দেখেছি শুল্ক কমালে ওই আইটেমটা, ওই পণ্যটা বেশি আমদানি হয় এবং এন্ড অফ দ্য ইয়ার সরকার কিন্তু রাজস্বে কোনো ঘাটতে না, উল্টা তাদের রাজস্ব বৃদ্ধি পায়। আরেকটা প্রশ্ন করতে চাই শেষে চৌধুরী, শুল্ক কমালে আসলে কতটা বাড়বে আমদানি, আর এতে আসলে দেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? একটু আগেই তো বললাম যে আপনি যখন শুল্ক কমাবেন তাহলে ওই আইটেমটা, ওই পণ্যটা আমদানি বাড়লে গভর্নমেন্ট যেখানে যা শুল্ক রাজস্ব পেতেন এটার মিনিমাম 1.5 গুণ বেড়ে যাবে, 1 থেকে 1.5 গুণ বেড়ে যাবে। এটা একটা। দ্বিতীয়ত আমি মনে করি ক্রেতা সাধারণ, অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে ক্রেতা, আপনি দেখতে হবে যে কাস্টমার, হয়তো আমরা যারা ব্যবসা করি আমাদের সংখ্যা কম, কিন্তু ক্রেতা তো লক্ষ লক্ষ কোটি কোটি ক্রেতা আছে, তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে যাবে না, তারা কিন্তু গাড়ি কিনতে পারবেন। আর আপনি দেখেন পাবলিক ট্রান্সপোর্ট নাই, একটা মানুষ করবে এটা কি? ইটস নট অ্যাভেলেবল, পাবলিক ট্রান্সপোর্ট এখনও কিন্তু অ্যাভেলেবেল না। একটা ব্যক্তিগত গাড়ি কিন্তু মানুষের সহায়, মানুষ স্কুলে বাচ্চাকে পাঠাবে, অফিসে যাবে, যাতায়াত করবে, এটা ব্যক্তিগত। আর এর মধ্যে জাপানিজ কার ইজ নাম্বার 1। তাই আমি মনে করি এই বাজেটে, সামনে যে বাজেট আছে সেই বাজেটে পরিবেশ বান্ধব গাড়ি এইটার ডিউটি কমানো উচিত সরকারের। আমরা বিভিন্ন রকম স্ল্যাব ভেঙে দিয়েছি, 1 থেকে
1800 সিসির একটা স্ল্যাব করেছি, সেটাকে বলেছি 1 থেকে 2000 সিসি করতে হাইব্রিডের জন্য। 2000 থেকে 3000 সিসি এরকম স্ল্যাব অনুযায়ী আমরা প্রস্তাব গতবারও করেছিলাম, এবারও আমরা প্রস্তাব করব। আশা করি যে পরিবেশ বান্ধব গাড়ি এবং ফসিল ফিউল গাড়ি এবং স্পেশাল যে মাইক্রোবাস গাড়িগুলো আছে, যেটাকে আমরা পাবলিক ট্রান্সপোর্টের একটা অল্টারনেট বলি, একটা গাড়িতে 11 থেকে 12 জন লোক কিন্তু যাতায়াত করতে পারে, সেইটা এখনো অনেক ডিউটি, সেটা ডিউটি কমানো হচ্ছে। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কি রিকন্ডিশন গাড়ির দিকেই থাকবো নাকি অন্যদিকে ঝুঁকবো? দেখুন, প্রতিযোগিতা থাকবে। এখানে নতুন গাড়ি আছে, রিকন্ডিশন গাড়ি আছে, অনেকে আবার এখানে জয়েন্ট ভেঞ্চার করে এটা চেষ্টা করছে এটাকে উৎপাদনমুখী করার জন্য। ওয়েলকাম, আমরা সবাইকে ওয়েলকাম জানাই, কিন্তু আপনার ডিপেন্ড করে ক্রেতা সাধারণ মার্কেটে নতুন থাকবে, রিকন্ডিশন দেখবে, সব থাকবে। বাট আমি মনে করি পলিসি কিন্তু একটা হেলদি পলিসি হওয়া উচিত, এটা উইন উইন পলিসি হওয়া উচিত, কাউকে জন্য স্পেশাল সাপোর্ট করা না হয়। তাহলে আমি মনে করি ক্রেতাদের চয়েস থাকবে, তারা ওয়েদার দে উইল গো ফর এ ব্র্যান্ড নিউ অর রিকন্ডিশন। তাই মনে করি গত 40 বছর ধরে রিকন্ডিশন গাড়ি, স্পেশালি জাপানিজ রিকন্ডিশন গাড়ি বাংলাদেশের মানুষের আস্থায় আছে, এবং মানুষ রিকন্ডিশন গাড়ি কিনলে মাথায় রাখে এটা হ্যাসেল ফ্রি, কম ঝামেলা করে, এবং যখন বিক্রি করতে যাবে জাপানিজ রিকন্ডিশন গাড়ি এটা অনেক বড় তারা রিসেল পায়। সো আই থিঙ্ক শুধু পলিসিগত সাপোর্ট পেলে এই সেক্টর এবং যারা ক্রেতা সাধারণ আছে সুলভ মূল্যে উন্নত মানের ভালো গাড়ি কিনতে পারবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। বাণিজ্যের খবর। চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে উদ্যোগ নিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে 7টি নতুন জেটি, কন্টেইনার ইয়ার্ড নির্মাণ সহ বেশ কয়েকটি প্রকল্প। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সম্ভাবনাময় মোংলা সমুদ্র বন্দর, তবে এই সমুদ্র বন্দরকে সুন্দর করে ডেলে সাজাতে বিগত সরকারের আমলে প্রায় 15টি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তবে সেই প্রকল্প থেকে এ পর্যন্ত 9টি প্রকল্প সমাপ্ত করা হয়েছে। এখনো আরো 6টি প্রকল্প রয়েছে। সেই 6টি প্রকল্পের মধ্যে রয়েছে মোংলা বন্দর আধুনিক বর্জ্য এবং নিষ্কৃত তেল অপসারণ প্রকল্প, মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ, পশুর চ্যানেল ইরারবার ড্রেজিং, আপগ্রেডেশন অফ মোংলা পোর্ট, মোংলা বন্দর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং এবং মোংলা বন্দরের দুটি জেটি, নূতন করে দুইটি জেটি নির্মাণের প্রকল্প কিন্তু এখনো চলমান রয়েছে। তবে এই প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য বন্দর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এবং এই প্রকল্পগুলো যে চলমান যারা যে দায়িত্বে রয়েছে তারা এই প্রকল্পগুলোকে দ্রুত শেষ করার জন্য বন্দর কর্তৃপক্ষ কিন্তু জোরালো তাগিদ দিয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পগুলো শেষ করা হয়। এছাড়াও কিন্তু বর্তমান সরকারের আমলে কিন্তু আরো নূতন প্রকল্প সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেটি হলো মোংলা বন্দরের সংরক্ষণ ড্রেজিং, যেখানে 1538 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে বিগত সরকারের আমলে যে যতগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছিল তার মধ্যে 9টি প্রকল্প শেষ হয়েছে, আর বাকি যে 6টি প্রকল্প রয়েছে 6টি প্রকল্প সঠিক সময়ের মধ্যে সমাধান করা কিন্তু তাগিদ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই প্রকল্পগুলো যদি সমাপ্ত হয়ে যায় বা শেষ করা সম্ভব হয় তবে মোংলা বন্দর কিন্তু এটা অর্থনৈতিক দ্বার প্রান্তে দাঁড়াবে এবং এখানে ব্যবসা বাণিজ্য কিন্তু আরো গতি বাড়বে এবং ব্যবসায়ীরা কিন্তু এখন মোংলা বন্দর ব্যবহার করার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছে। অর্থাৎ পদ্মা সেতু চালু, রেল চলাচল এবং এখানে ড্রেজিং প্রকল্পগুলো শেষ হলে কিন্তু মোংলা বন্দরের আগের তুলনায় অনেকটা ডেভেলপ হবে বলে আমাদেরকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরে যতগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছে, যতগুলো চলমান আছে সেই প্রকল্পের সর্বশেষ তথ্য। আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 19তম দিন। শেষ দিকের মেলায় আগের তুলনায় বেড়েছে দর্শনার্থী সংখ্যা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ইয়ানুর শিফাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইয়ানুর,
২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ ১৯তম দিন, অর্থাৎ মেলার প্রায় ২/৩ শেষ এবং এই পর্যায়ে এসে অনেকটা আশানুরূপভাবে মেলা প্রায় অনেকটাই জমজমাট হয়ে উঠেছে। এবং আমরা সাধারণত যেমনটা লক্ষ্য করি যে সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র শনিবার কিন্তু মেলাতে উপচে পড়া ভিড় থাকে এবং আমরা গত ২ দিন অনেকটা সেটাই লক্ষ্য করেছি যে গতকাল মেলার প্রায় সব ধরনের প্রাঙ্গণে উপচে পড়া ভিড় ছিল এবং কানায় কানায় পূর্ণ ছিল। তবে আজকে রবিবার হওয়ায় গেল ২ দিনের তুলনায় ক্রেতা সমাগম তুলনামূলক কম। প্রায় ১.৫ ঘন্টা আগে হচ্ছে মেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে এবং ক্রেতারা হচ্ছে মেলা প্রবেশদ্বারে প্রবেশ করছেন এবং ধীরে ধীরে অনেকটা মানুষের ক্রেতা সমাগম হয়েছে, কিন্তু এটা গত ২ দিনের তুলনামূলক কম। তবে আয়োজক এবং মেলায় অংশ নেয় বিক্রেতারা আশা করছেন যে দিন যতটা গড়াবে ততটা মেলাতে হচ্ছে ক্রেতা এবং দর্শনার্থীর সমাগম বাড়বে। এবং আমরা আরেকটি বিষয়ে জানাতে চাই যে ক্রেতা দর্শনার্থীদের সুবিধার জন্য কিন্তু শাটেল বাসের ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা খুব সহজেই বাণিজ্য মেলায় আসতে পারেন এবং মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে পারেন। এদিকে আমরা যেমনটা খেয়াল করেছি ছুটির দিনের তুলনায় আজকে ক্রেতা সমাগম তুলনামূলক কম, তবে দিন গড়ালে ক্রেতা সমাগম এবং বেচাকেনাও বাড়বে বলে বিক্রেতারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ওঠানামা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে গত সপ্তাহের প্রত্যেকটা দিনই 3টি প্রধান যে সূচক ছিল সেই 3টি প্রধান সূচকে কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে শেষ হয়েছে। আজকেও কিন্তু দেখতে পাচ্ছি যে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে ঢাকার প্রধান 3টি সূচক চলছে। প্রধান সূচক ডিএসই এস ইন্ডেক্স, যেটি প্রায় 1 পয়েন্ট হারিয়ে বর্তমানে অবস্থান করছে 5132 পয়েন্টে, এবং সরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স দেখতে পাচ্ছি সেটিও প্রায় 1 পয়েন্টের কাছাকাছি বেড়ে বর্তমানে অবস্থান করছে 1551.25 পয়েন্টে, এবং বাছাইকৃত সূচক ডিএস30 বর্তমানে প্রায় 4.5 পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 1890 পয়েন্টের কাছাকাছি। আর এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হচ্ছে 122.79 কোটি টাকা। আর এখন পর্যন্ত যেসব কোম্পানি ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে তার মধ্যে 151টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 142টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং শেয়ারের দাম কালকের মতো অপরিবর্তিত অবস্থায় রয়েছে 81টি কোম্পানির শেয়ারের দাম। এবং দেখতে পাচ্ছি যে শুরুতে কিন্তু 10টার একটু পরপরই 10:15টার দিকে সর্বোচ্চ পর্যায়ে ছিল ঢাকার প্রধান সূচক ডিএসই এক্স, এবং এখন কিন্তু সেটা নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছে। আর আজকে যেসব কোম্পানি শেয়ারের লেনদেন করেছে তাদের মধ্যে যে কোম্পানিগুলো শীর্ষ 20-এ রয়েছে সেই কোম্পানিগুলোর কার অবস্থান কোথায় সেটা আমরা এখন জেনে নিব। দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু রয়েছে এডিএন টেলিকম, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 100 টাকা 30 পয়সায়। একটি শেয়ার সর্বোচ্চ 102 টাকা 4 পয়সা এবং সর্বনিম্ন 94 টাকা 10 পয়সায় বিক্রি হয়েছিল, এবং এটি এখন পর্যন্ত সর্বমোট লেনদেন করেছে 8.84 কোটি টাকা। এবং দ্বিতীয়তে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 43 টাকা 20 পয়সায়, এবং তারপরে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 11 টাকা 60 পয়সায়। তারপরে রয়েছে আফতাব অটোমোবাইলস, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 40 টাকা 20 পয়সা, এবং পঞ্চম অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 18 টাকা 30 পয়সায়। তো ঢাকা প্রধান পুঁজিবাজারে দেখছি যে এই সূচক কিন্তু ওঠানামার মধ্য দিয়েই শেষ হয়েছে, এবং দেখছি যে সেটা কিন্তু একটা নেতিবাচক একটি প্রবণতা কিন্তু এখন পর্যন্ত দেখা দিয়েছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এটাই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। দেখছেন এই সময়ের বাণিজ্য। নির্ধারিত সময়ের 1 মাস পার হলেও সুনামগঞ্জে এখনও শুরু হয়নি হাওরের বেশিরভাগ ফসল রক্ষা বাঁধের কাজ। এতে আগাম ঢল এবং বন্যার হাত থেকে সোনালী ফসলের ক্ষতির শঙ্কা কৃষকদের। পানি উন্নয়ন বোর্ড বলছে বন্যার পানি নামতে দেরি করায় বাঁধ নির্মাণ কাজে বিলম্ব হচ্ছে। হিমাদ্রি শেখর ভদ্রকের সঙ্গে নিয়ে সুনামগঞ্জের হাওর ঘুরে নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। কৃষকের নিপুণ হাতের ছোঁয়ায় সুনামগঞ্জের 12 উপজেলার হাওর জুড়ে বোরো ধানের সমারোহ, যেন দিগন্ত জুড়ে সবুজের গালিচা। হাওর পাড়ের কৃষকের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে একমাত্র ফসল বোরো ফসলের উপর।
গেছে বার তো ধান হয়েছে ভালো, হারছে ভালো, এবার দেখি হবে আমরা বলতে পারতাম না। সম্পূর্ণ আমরা ইটার উপরে নির্ভর, একটা ফসল হয় আমরা এর মাঝে যদি বাদ ভাঙ্গা যদি আমরা লইয়া যাই তো আমরা শেষ একবারে। 2017 সালের আগাম বন্যায় এ অঞ্চলের শতভাগ ফসল হানিতে বিপাকে পড়েন জেলার কৃষকেরা। প্রভাব পড়ে জেলা পর্যায়ের অর্থনীতিতে। বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে ওই সময় পানি উন্নয়ন বোর্ডের 24 প্রকৌশলী ও কর্মকর্তার বিরুদ্ধে দুদকে মামলা করা হয়। পরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নতুন নিয়ম করা হয়। গত বছরের 15 ডিসেম্বর থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বড় মৌসুমে আগাম ঢল ও বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা হাওরের কৃষকদের। কিছুদিন পরে আবার বৃষ্টি শুরু হইব, বৃষ্টি শুরু হইলে তো বাই এটা সঠিকভাবে মাটিটা বইব না। পানগুলো মানে খুব ভালো হয় আর কি, মানে এগুলো মার হয় আর কি, তখন তো আমরা কৃষক আর মরলাম না। শুরু করা না যায় তখন শেষ করতে তো প্রায় 7 মাস পর্যন্ত খাজাই যাবে, তখন তো দেখা যাইব যে কমপ্লেকশন হচ্ছে না। সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনি হাওরের ফসল রক্ষা এই বাঁধ সহ উপজেলার অনেক বাঁধই এখনও সংস্কার কাজ সম্পন্ন হয়নি। ফলে হাওর পাড়ের মানুষেরা ফসল লাগিয়ে এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চলতি মৌসুমে জেলার ছোট বড় 134টি হাওরে 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, হাওর থেকে পানি দেরিতে নামায় প্রকল্প শুরু হতে দেরি হচ্ছে। আর জেলা প্রশাসক জানালেন, 28 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ না হলে অর্থ পরিশোধ করা হবে না। ইতিমধ্যে সকল পিআইসি সদস্যগণকে সংশ্লিষ্ট ইউনো এবং শাখা কর্মকর্তাগণ তাদেরকে প্রথম কিস্তির টাকা অগ্রিম হিসেবে প্রদান করেছে। সম্পূর্ণরূপে পুরো উদ্যমে কাজও শুরু হয়ে গেছে এবং 28 ফেব্রুয়ারির পরে যে পিআইসিগুলো কাজ সম্পন্ন করবে তাদের কোনো ধরনের বিল দেওয়া হবে না। 2023-24 অর্থ বছরে কাবিটা নীতিমালার আওতায় সুনামগঞ্জের 12 উপজেলার প্রায় 1000 কিলোমিটারে 675টি বাঁধ মেরামতে 124 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। দেশে কৃষি যন্ত্রপাতির বার্ষিক চাহিদার প্রায় 80% পূরণ করছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কারখানা ও ওয়ার্কশপগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বিসিক এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আওয়াল, দেশের অর্থনীতির অন্যতম হাব হিসেবে পরিচিত বগুড়া রাজধানী, এই বগুড়া, এবং এই বগুড়া থেকেই কিন্তু দেশের যে কৃষি যে যন্ত্রপাতিগুলো রয়েছে তার 80% চাহিদা কিন্তু বগুড়া থেকেই যোগান হয়ে থাকে। এবং বগুড়ায় যে বিসিক শিল্প এলাকা রয়েছে, এই বিসিক শিল্প এলাকার কিন্তু 87টি প্লটের মধ্যে 71টি প্লটেই আসলে এই কৃষি যন্ত্রাংশ এবং হালকা যেই প্রকৌশল শিল্প কারখানা রয়েছে সেগুলোর উৎপাদন হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, বগুড়ায় এখন পর্যন্ত কৃষি যন্ত্রাংশের জন্য 500টিরও বেশি ওয়ার্কশপ রয়েছে। এছাড়াও হালকা প্রকৌশল যে পণ্যগুলো তৈরি হয় সেগুলোর জন্য রয়েছে 500টিরও বেশি কারখানা এবং ফাউন্ডি শিল্পের জন্য রয়েছে 124টির মতো কারখানা। এছাড়াও এই সমস্ত কৃষি যন্ত্রপাতি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু কয়েক হাজার ওয়ার্কশপ রয়েছে এবং এই ওয়ার্কশপ বা কারখানাগুলোতে প্রত্যক্ষভাবে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের তৈরি হয়েছে এই বগুড়ায়। এবং এই 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের সাথে যেই আরও রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপগুলো রয়েছে, সেই ওয়ার্কশপগুলোতে কিন্তু পরোক্ষভাবে আরও 5 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এবং শুধু এই বিসিক এলাকায় নয়, বগুড়া শহর এবং শহরতলির আশপাশের এলাকাগুলোতেও অসংখ্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও কৃষি যন্ত্রাংশ তৈরির যে কারখানাগুলো সেগুলো কিন্তু গড়ে উঠেছে। মূলত এই যে কৃষি যন্ত্রাংশ বা হালকা প্রকৌশল যে শিল্পটি রয়েছে তার প্রধান কাঁচামাল হিসাবে কিন্তু লোহা বা ভাঙ্গারি ব্যবহার হয়ে থাকে।
দিকে। মূলত উদ্যোক্তা বা ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালের পণ্যগুলোর দামের কম বেশির কারণে কিন্তু তাদেরকে নানা রকমের বেগ পেতে হচ্ছে এবং এই যে কাঁচামালের যে দামের যে ইয়েতে সেটা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। দেখছেন এ সময়ের বাণিজ্য। নতুন মডেলের বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও আধুনিক ফিচারের পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে ওয়ালটন। বৃহস্পতিবার গাজীপুরে হাইটেক পার্কে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এ সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করতে ডিস্ট্রিবিউটরদের নির্দেশনা ও পরামর্শ দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এএমডি মোহাম্মদ জিয়াউল আলম সহ অনেকে। মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো টিভি চ্যানেল নিউজ 24। বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে প্রতিষ্ঠানটি। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ 24-এর হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্সের সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ স্কয়ার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের এই টুর্নামেন্টের আয়োজন করে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার এবং অরা মিল্ক পুষ্টির দুটি প্যাভিলিয়নে চলছে মূল্য ছাড়। দুটি প্যাভিলিয়নেই 10টি প্যাকেজে কুপনের মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন এলইডি টিভি, ওভেন, রাইস কুকার সহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার। বাণিজ্য মেলার মধ্য দিয়ে মার্কসের পক্ষ থেকে প্রথমবারের মতো বাজারজাত হতে যাচ্ছে মার্কস ক্যাফে লাতে। বিক্রেতারা বলছেন, মেলায় এবছর মার্কস গুঁড়ো দুধ আর সিলন চায়ের প্যাকেজের চাহিদা সবচেয়ে বেশি। মার্কিন মসনদে প্রত্যাবর্তনের দিন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এমন ধারণা করছেন অনেকে। কেউ কেউ বলছেন, প্রথম দিনই কয়েকটি দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়ন এবং জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইন বাতিল করবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অনেক সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতি এবং শ্রম বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের মসনদে বসার আগেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে নানা আলোচনা। 20 জানুয়ারি দায়িত্ব নেয়ার পর তিনি কোন ইস্যুতে পদক্ষেপ নিতে চলেছেন তা নিয়ে কল্পনা জল্পনা চলছে বিশ্লেষকদের মধ্যে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বাস্তবায়ন করবেন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। এই বিষয়গুলোর সঙ্গে সরাসরি জড়িত আছে এশিয়ার বিভিন্ন দেশের স্বার্থ। ফলে ট্রাম্প প্রশাসনের প্রথম দিনই এই বিষয়গুলোর দিকে নজর থাকবে বিভিন্ন রাষ্ট্রের। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের অনেক সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতি ও শ্রমবাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রথম দিনই মেক্সিকো, কানাডা ও চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সব ধরনের পণ্য আমদানিতে 20% শুল্ক আরোপ আর কেবল চীনা পণ্যের ওপর 60% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ নিয়ন্ত্রণে অতিরিক্ত এ শুল্ক আরোপ সহায়তা করবে বলে দাবি তার। ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নজর থাকবে ট্রাম্প ক্ষমতায় বসে শুল্ক আরোপের বিষয়ে কী সিদ্ধান্ত নেন তা দেখার। যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের বিষয়েও কড়া বার্তা দিয়ে রেখেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এশিয়ার বিভিন্ন দেশের বহু মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে। ট্রাম্প শপথ নেয়ার পরপরই এসব মানুষ বিপদে পড়তে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। শুধু এসব বিষয়ই নয়, ক্ষমতায় বসে আরও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন বাতিল করে দেবেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবার আইন, পরিবর্তন আনবেন অর্থনীতি ও জ্বালানি নীতিতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মসনদে ট্রাম্পের প্রত্যাবর্তনের দিন অনেকে লক্ষ্য রাখবেন তিনি কোন ইস্যুতে কী ধরনের সিদ্ধান্ত নেন। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কমছে রিকন্ডিশন গাড়ি আমদানি, 6 মাসে বছর ব্যবধানে কমেছে প্রায় 24%। ডলারের দাম বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার জের মধ্যবিত্তের নাগালে রাখতে ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ। অব্যবস্থাপনায় ধুঁকছে রাজধানীর ওয়াটার বাস সার্ভিস, জরাজীর্ণ অবস্থায় লাখ লাখ টাকার নৌযান, চাহিদা থাকলেও মিলছে না সেবা, অভিযোগ যাত্রীদের। এবং সুনামগঞ্জে এখনও শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ,
আগাম ঢল ও বন্যায় ফসলের ক্ষতির শঙ্কা কৃষকদের, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।